গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমি অনিমেষ ঘোষ আর একটা আমার নতুন ভিডিও তোমার সবাইকে সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি পুরো সাইকেলের কিটে আছি, এই সাইকেলের হেলমেট আর এই যে আমার সাইকেল। আর এখন আমি দাঁড়িয়ে আছি পড়াডিয়া, মানে কলাইকুণ্ডা থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গা পড়াডিয়া। আজকে ডেস্টিনেশন ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের যে কোনখানটায় যাব না যাব সেটা আমি এখন ঠিক বলতে পারছি না, কারণ কোনো ডেস্টিনেশনের কোনো ঠিক নেই কোথায় যাব না যাব। তবে হ্যাঁ, আজ হচ্ছে মার্চ মাসের 25 তারিখ। তো ব্যাপারটা দেখতে পাচ্ছে কেমন রোদের ব্যাপার, এই রোদ। তো রোদ হোক যা হোক, অনেকদিন রাইড করা হয়নি, তার জন্য রাইডে বেরিয়ে গেছি। আমি এখন খেমাশুলি থেকে 3 কিলোমিটার আগে আছি, মানে ওই কলাইকুণ্ডার দিকে আছি। তো এই খেমাশুলি থেকে 3 কিলোমিটার আগে থেকেই জঙ্গল শুরু হয়ে গেল। এই জঙ্গল, আমি এখন NH6 এর উপর রাইড করতেছি। তো আমার এই বাঁ দিকেও জঙ্গল আর এই ডান দিকেও জঙ্গল, মানে জঙ্গলমহলে এখন আমরা প্রবেশ করলাম। মানে বন্ধুরা, এখন সময় হয়েছে ঘড়িতে সকাল 9:28, আর 9:28-এ যেহেতু মার্চ মাস আর 25 তারিখ মার্চ মাসের, মানে মার্চ শেষ হতে যাচ্ছে, এখন থেকেই প্রচণ্ড রোদ হোক আর যা হোক, তার জন্য আমাকে যেতেই হবে, তাই জন্য বেরিয়েছি। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম থেকে 28 কিলোমিটার দূরে, মানে NH49-এ দাঁড়িয়ে আছি। ঝাড়গ্রাম এখান থেকে 28 কিলোমিটার। বন্ধুরা, আমি এখন পার হচ্ছি খেমাশুলি। আমি এখন আছি, মানে রাইড করতেছি NH49। এই রাস্তাটাই 49, আগে গিয়ে 16 হয়েছে, 6 হয়েছে। এটা মানে NH রোড তো, কিন্তু ব্যাপারটা হয়েছে এটাই, মানে আমি কলকাতা থেকে এদিকে ঝাড়খণ্ড টাটা গিয়েছি, কিন্তু এত সামনে রেল স্টেশন আর NH6 কোনোদিন দেখিনি, মানে কোথাও দেখিনি। এটা হচ্ছে খেমাশুলি রেল স্টেশন ওইটা, আর এটা হচ্ছে NH। তো এত সামনাসামনি রেল স্টেশন এবং NH6 কোথাও নেই, এইটাই হচ্ছে সবচেয়ে সামনে। এটা হচ্ছে খেমাশুলি। আমি এখন খেমাশুলি পার হচ্ছি। বন্ধুরা, আমি এখন যাচ্ছি, মানে পাস হয়ে বেরিয়ে যাচ্ছি। সবাই চেনা পরিচিত সেই মা গুপ্তমণির মন্দির। আর এই মন্দিরটার কিছু কাজ, মানে নির্মাণ কাজ চলতেছে, তার জন্য মন্দিরটা ভাঙাভাঙি করা হয়েছে। এখানে নতুন বিল্ডিং হচ্ছে, তাই মন্দিরটা এখন দেখা যাচ্ছে না রাস্তা থেকে। তো আমি এখানে আর দাঁড়াবো না, এমনিতেই প্রচণ্ড রোদ হয়ে গেছে। আর 9:44 এখন টাইম। তো মন্দিরটা ভেঙে দেওয়া হয়েছে, কোনো কাজ বাজ হচ্ছে হয়তো মন্দিরে, তাই মন্দিরটা দেখতে পেলাম না। সামনে নতুন কোনো বিল্ডিং সব বানাচ্ছে। বন্ধুরা, আমার ডেস্টিনেশনের প্রথম টোল এটা হচ্ছে বালিভাষা টোল প্লাজার, NH6 এর উপর আছে। তবে একটা খুশির ব্যাপার এটা, যেহেতু আমি সাইকেলে আছি, তো টোল ফোলের কোনো গল্প নেই, টোল দিতে হবে না, এটা হচ্ছে খুশির ব্যাপার। তবে বাইকে থাকলেও টোল দিতে হয় না সব জায়গাতে, তো কিছু কিছু জায়গাতে বাইকেও টোল দিতে হয়। বহড়াগোড়া সোজা বালিভাষা, বাঁ দিকে মানিকপাড়া, ডান দিকে, মানে এর আগে একটা ফ্লাইওভার আছে, সে বাঁ দিকে গেলে বালিভাষা, ডান দিকে গেলে মানিকপাড়া, আর সোজা বেরিয়ে গেলে বহড়াগোড়া, মানে উড়িষ্যা বর্ডার বহড়াগোড়া। তো আমি যেহেতু যাবো ঝাড়গ্রাম, তো আমাকে ওই বহড়াগোড়ার যে রাস্তা আছে, সোজা রাস্তাটা NH6। এটা যে কি রোড, আমরা ছোটবেলায় জানতাম NH6, এখন দেখছি 49। তারপরে এই রাস্তাটা আগে গিয়ে চৌরঙ্গাছে NH16 হয়েছে। কি হয়েছে বন্ধুরা, আমার পিছনের রাস্তা এবং ওই উপরে সূর্যদেবের যে প্রখর রোদের তাপ দেখে কি মনে হয় আমি একটা পাগল? দেখে সেটাই মনে হবে, এত রোদ্রে কেউ সাইকেল রাইড করতে বেরায় না। এই যে আমার সাইকেল, আমি বেরিয়ে গেছি, আমার ডেস্টিনেশন কোনো ঠিক নেই, কোথায় যাবো না যাবো। তবে এই ধূপ, এই রোদের মধ্যে পাগল ছাড়া কেউ পারায় না, এটাই লোক ভাববে, এটা ভাবা স্বাভাবিক জিনিস। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমার কাছে আমার শখের দাম লাখ টাকা। তো আমার শখটা সবচেয়ে বড়, তারপরে কে কি ভাবলো না ভাবলো ওটা আমার কোনো ম্যাটার করে না। তবে হ্যাঁ, আমার এই রাইডিং, আমার এই ঘুরতে যাওয়া, এই ট্রাভেলিং এর জন্য আমার ফ্যামিলি অনেক আমাকে সাপোর্ট করে, খাস করে আমার স্ত্রী নীলিমা। তো আমাকে অনেক সাপোর্ট করে, এমনিতে মনে রাগ করে যে কেন যাচ্ছ সে করছে, কিন্তু মনে মনে সাপোর্ট করে যে যাও, মানে আমার স্বাধীনতাতে কেউ হস্তক্ষেপ করে না। আমার ছেলেও সেরকম, বাবা তুমি যাও। তো এইটা হচ্ছে ব্যাপার। আর ওই ফ্যামিলি সাপোর্ট না হলে একা একা বেরোনো মুশকিল হয়। পিক আপ ভ্যানে করে সব স্কুলের ছাত্ররা যাচ্ছে, কারণ আমি জানি না, কারণ স্কুল হয়তো দূরে হয়তো ঠিক আছে, বাসে টাসে যাওয়া ঠিক আছে, কিন্তু পিক আপ ভ্যানে হয়ে যাওয়াটা ঠিক না। পিক আপ ভ্যানে যাচ্ছে সব বাচ্চারা, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু খুব, মানে কি বলবো, দুঃখজনক এবং খুব মানে রিস্কি ব্যাপারটা। পিক আপ ভ্যানে হয়ে স্কুলের ছাত্ররা যাচ্ছে, এটা আমাকে দেখে খুব খারাপ লাগলো।
আমি এর আগেও 4-5টা গাড়ি গেল, দুটো গাড়িতে তো মেয়েরা গেল শুধু, আর এটাতে ছেলেরা যাচ্ছে। তো এদিকে শুধু পিক আপ ভ্যানেই যাচ্ছে, কারণটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। বন্ধুরা, ঝাড়গ্রামে আপনাকে স্বাগতম। মানে ঝাড়গ্রামে আমি ঢুকে গেলাম, লোধাশুলি পার হয়ে ঝাড়গ্রামে ঢুকে গেলাম। বন্ধুরা, এখান থেকে এলিফ্যান্ট করিডোর, মানে এখানে এলিফ্যান্ট যাতায়াত করে। হ্যাঁ, আর যেটা বলছিলাম বলতে যেটা আমার সাইকেলে সর্বশ্রেষ্ঠ রেকর্ড হয়েছে, সাইকেলে 271 কিলোমিটার একদিনে আমি সাইকেল রাইড করেছি। আর বাইকে আমার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হয়েছে 520 বাইকে, আর সাইকেলে 270। তো এটা আমার হচ্ছে আমার লাইফ হিস্ট্রিতে প্রথম রেকর্ড করা, মানে সাইকেল এবং বাইকের। তো তারপর অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এখানে হোল্ড করে স্টে করে গিয়েছিলাম। দীঘা গিয়েছিলাম 271 কিলোমিটার, 70-71 কিলোমিটার আপ ডাউন একদিনে করেছিলাম। তো এটা হচ্ছে আমার লাইফে সর্ববৃহৎ সাইকেল রাইড রেকর্ড। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম শহর থেকে 2 কিলোমিটার আগে, এই পুরো শাল জঙ্গলের মাঝখানে। এই শাল জঙ্গলটা দেখলে যারা জানে তারা বুঝতে পারবে আমি কোনখানটায় দাঁড়িয়ে আছি। তবে হ্যাঁ, এই জিনিসটা মানে সচরাচর কেন, আমি পুরুলিয়া পর্যন্ত গেছিলাম জঙ্গলমহলে, কিন্তু এই যে ভিউজটা, এই রাস্তার দু সাইডে শাল জঙ্গল, এত মোটা মোটা শাল জঙ্গল কিন্তু আমি কোথাও দেখিনি। আর ব্যাপারটা আরেকটা কি ব্যাপার, যে এইখানটায় মানে প্রথম যে ঝাড়গ্রাম আসে তারা এই জায়গাটায় না কেউ দাঁড়িয়ে একটু ফটো মটো একটু ভালো করে পরিবেশের দৃশ্যটা না দেখলে সে মনে হচ্ছে আমার কাছে সে প্রকৃতিকে ভালোবাসে না। এই জায়গাটা এত সুন্দর, এত মানে কি বলবো, একে ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। আমরা লোকাল লোক ঠিক আছে, কিন্তু আমরাকে যতটা না ভালো লাগে, যারা কলকাতা থেকে দূর দূরান্ত থেকে আসে তারা কতটাই ভালো লাগে। আজকে হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি, অন্যদিন কি হয় হাতে সময় কম থাকে, তাই সব জায়গায় দাঁড়াতে পারি না, সব জায়গায় ভিডিও করতে পারি। ঝাড়গ্রাম শহর ঢোকার আগেই দুধারে শাল জঙ্গল, তার মাঝখানে একটা ছোট্ট বোর্ডে খুব সুন্দরভাবে লেখা আছে ঝাড়গ্রাম পৌর এলাকায় আপনি প্রবেশ করেছেন, ঝাড়গ্রাম পৌরসভায় আপনাকে স্বাগত জানানো হচ্ছে। স্থাপিত হয়েছে 1928, মনে হচ্ছে 1928 সালে এই ঝাড়গ্রাম শহর স্থাপিত হয়েছে। আর আমি দাঁড়িয়ে আছি দুধারে শাল জঙ্গল, কি বলবো, বর্ণনা করার তো এমনিতেই আমার কোনো ভাষা নেই, খুব দারুণ লাগছে। মানে এখান বন্ধুরা, আমি এখন ঝাড়গ্রাম থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। আমি যেহেতু ঝাড়গ্রাম শহরে ঢুকবো না, আমি যাব কনক দুর্গা মন্দির। তো এই যে কনক দুর্গা মন্দির আমার বাঁদিকে পড়বে, এটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু একটা আছে, এটা বিবেকানন্দ মোড়, ঝাড়গ্রাম বিবেকানন্দ মোড়। এটা কনক দুর্গা মন্দির বাঁদিকে, জামবনি ওই দিকটায়, আর সোজা ঝাড়গ্রামের দিকে আছে। তো আমি যেহেতু ঝাড়গ্রাম যাব না, আমি যাব কনক দুর্গা মন্দির, তাই আমি বাঁদিকে বেরিয়ে যাব। আর বাঁদিকে বন্ধুরা, এত বাস যাচ্ছে কোথায়? সব বড় বড় কন্টেনার, বড় বড় ট্রাকে সব লোড হয়ে বাস কোথায় যাচ্ছে এসব বাস? বন্ধুরা, ঝাড়গ্রাম শহর থেকে ঢোকার 3 কিলোমিটার আগে আমি লেফট টার্ন নিলাম, বিবেকানন্দ মোড় যেটা, সে বিবেকানন্দ মোড় থেকে লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিলে আমি কনক দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি, মানে জামবনি থানার দিকে। তো রাস্তার কোনো জবাব নেই বন্ধুরা, আমি আগেও দেখিয়েছি পুরুলিয়া রাইডে গিয়ে যে রাস্তা খুব ভালো, মানে একদম কি বলবো, মাখন। তো রাস্তা খুব ভালো, সাইকেল চালিয়েও মজা, যারা কার বাইক চায় তাদেরও খুব মজা। তো ব্যাপারটা হয়েছে আরেকটা কথা, যেটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, ওটা আজকে পাওয়ার ব্যাংক ফ্যাঙ্ক সব নিয়ে এসেছি। কারণ হচ্ছে এটাই, যারা বলে তারা হয়তো জানে না যে তুই যাওয়ার সময় ভিডিওটা দেখাস, কিংবা কেউ বলে তুমি যাওয়ার সময় ভিডিওটা দেখাও, আসার সময় আর দেখাও না। আরে ভাই, একটা মোবাইলে কত চার্জ থাকে? যাইতে হলে যদি 200 কিলোমিটার যেতে হয়, তো হাফ রাস্তায় যাওয়ার পথেই তো শেষ, আসার পথে কিছুটা হয়তো কোথাও চার্জ পাই দিলাম, তারপর সেখানেও শেষ। তো আমি দেখাবো কি করে? আজকে যেন পাওয়ার ব্যাংক ফ্যাঙ্ক নিয়ে এসেছি, যাতে কারো কোনো ডাউট না হয়, পুরো রাস্তাটা দেখিয়ে যাবো। তাছাড়া বন্ধুরা, কে কি বললো না বললো সেটা আমার কোনো এসে যায় না, কারণ এত যে মাথার উপরে এরকম রৌদ্র নিয়ে নিজের পয়সা খরচা করে যাচ্ছি, তো লোকের কথা শুনবো কিংবা লোক কি বললো না বললো সেটা নিয়ে মন খারাপ করবো, এটা আমার নেই। ব্যাপারটা হয়েছে এটাই, আমি ঘুরতে ভালোবাসি তাই ঘুরি। আর সঙ্গে যেহেতু এখন অত্যাধুনিক যুগ, মোবাইল ক্যামেরা সঙ্গে হাতে আছে, তাই একটু মোবাইল নিয়ে ফটো তুললাম, একটু জিনিস দেখলাম,
যেগুলো আমি দেখলাম সেগুলো তোমাদেরকে সবাই একটু দেখানোর চেষ্টা করলাম। তার জন্যে এইসব ফ্রেমবন্দি করে রাখা। লোকে বলে এখান থেকে ইনকাম হবে হবে হবে, ওটা তো পরের কথা, সেটা কি হবে না হবে সেটা পরের কথা। আগে মানুষ ডায়েরি লিখতো, জীবনে যেটা করতো, সারাদিনে যেটা করতো সেটা ডায়েরি লিখে রাখতো। কিন্তু এই সেই মানে ব্যস্ত যুগের জন্য, ব্যস্ত সময়, সকলের ব্যস্ত সবাই, তার জন্য কেউ ডায়েরি ফায়েরি লিখে না, তাই মোবাইলের মাধ্যমেই ফটো মোটো তুলে ক্যাপচার করে সব রাখে। তো এই জন্যই করা, ওইটাই মোদ্দা কথা, যে কে কি বললো কে কি ভাবলো দেখার দরকার নেই। এত মানে মাথা ফাটা রোদ নিয়ে বেরিয়েছি ঘুরতে, তো কে কি বললো না করলো সেটা মাথায় রাখলে হয় না। আর বন্ধুরা যেরকম বলছিলাম, রাস্তার কাজ হচ্ছে, খুব সুন্দর রাস্তাটা, এখন ঝাঁ চকচকে রাস্তা। তবে হ্যাঁ যার ভালো আছে তার মন্দর দিকটাও আছে। এইসব রাস্তা দুধারে যখন শাল জঙ্গল, মাঝখানে রাস্তা ঝাঁ চকচকে রাস্তা, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এটা মানে সন্ধ্যা হয়ে গেলে, সূর্য ডুবে গেলে এই রাস্তায় কিন্তু যানবাহন চলাচল কমে যায়। তার কারণ মানুষ তো মানে সাইকেল তো কেউ চলেই না মনে হচ্ছে, কারণ এখানে পুরো হাতি করিডোর, চারিদিকে বোর্ড দিয়ে লেখা আছে হাতি করিডোর, হাতি করিডোর, দেখেই মনে হচ্ছে হাতি করিডোরের রাস্তা, জঙ্গল আর জঙ্গল। আর এখানে মানুষের জীবনযাপন করা খুব টাফ। এই জঙ্গল থেকে কাঠ নিয়ে যাচ্ছে মাথায় করে, এই কাঠ বিক্রি করে সংসার চলবে। মানে এইসব জিনিস কিংবা এইসব দৃশ্য ভিউসগুলো দেখতে শুধু মজা, মানে দেখে উপভোগ করতে যারা পর্যটক আছে তাদেরকে দেখে খুব মজা লাগে, ঠিক আছে, কিন্তু এখানে জীবনযাপন করা খুব টাফ। বন্ধুরা এখানে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক দূর থেকেই লক্ষ্য করছি, যে এখানে প্রচুর সবজির বাগান আছে, মানে সবজি চাষ হয়েছে, এদিকটাও সবজি হয়েছে আর এদিকেও সবজি। আর এটা কিন্তু সাদা মাটি, যেটা আমরা বলছি বালি মাটি। বালি মাটি সাধারণত সবজি টবজি কম হয়, কিন্তু চেষ্টা করলে কিনা হয়। তো সেই হচ্ছে কথা, চেষ্টা করেছে দাদা, মানে এখানে চাষিরা। তো এখানে সবজি পুরো হয়েছে এদিকটা। বন্ধুরা যেরকম বলছিলাম যে মাঠটাতে আমি দেখলাম পুরো আস্তে আস্তে সবজি, একটু আগে ভিডিও দেখিয়েছি সবজি, মানে সবজির বলতে বেশিরভাগ এখানে এটা কি দাদা, করলা না কাল্লা না উচ্চা, কাল্লা করলা, যেটা মানে এত বড় বড় করলা এইদিকে হয়েছে। এই এরকম করলা কিন্তু আমাদের ওই দিকের মার্কেটে দেখা যায় না। এই দাদার সঙ্গে এখানে এই মাঠেরই না পুরো, তাহলে যাবে কথা গেলা আসানসোল না? আচ্ছা, দুর্গাপুর আসানসোল যাচ্ছে এসব জিনিস, সব গাড়ি লোড হয়ে যাবে এখানে পুরো, মানে যেমন বলছিলাম এগুলো আসানসোল দুর্গাপুরের দিকে যাচ্ছে, কারণ এখানে লোকাল মার্কেটে এইসব জিনিসের চাহিদাও আছে ঠিকই, কিন্তু দাম দিতে পারবে না, মানে সে রেটে বিক্রি হবে না, তার জন্য এগুলো যাবে আসানসোল দুর্গাপুর, ওইখান থেকে আবার বাইরেও যাবে। তো এক জঙ্গলে দু রূপ, মানে এইটা হচ্ছে রোড বরাবর যাচ্ছি, বাঁ দিকে পুরো যেমন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, আর ডান দিকের জঙ্গল সবুজে সবুজে। বন্ধুরা আমি এখন ঝাড়গ্রাম জেলার জামবনি থানার অন্তর্গত এক জায়গায় আছি। এখান থেকে কনকদুর্গা মন্দির 3 কিলোমিটার, চিল্কিগড় 4 কিলোমিটার, আর বেলপাহাড়ি 31 কিলোমিটার। তো এখান থেকে আমি ডান দিকের রাস্তাটা ছেড়ে বাঁ দিকে চলে যাব, মানে যেহেতু আমি যাব কনকদুর্গা মন্দির, তো এই বাঁ দিকে হচ্ছে বেলপাহাড়ি, আর সরি ডান দিকে বেলপাহাড়ি আর বাঁ দিকে চিল্কিগড় যাওয়ার রাস্তা। বন্ধুরা আমি আমার ডেস্টিনেশনের গেটে পৌঁছে গেছি। গেটে বলার কারণ মানে গেট থেকে আমার ডেস্টিনেশন কনকদুর্গা মন্দির 2 থেকে 2.5 কিলোমিটার ভেতরে, তাই আমি গেটে পৌঁছে গেছি। এই যে কনকদুর্গা মন্দিরের গেট, আর এখন সময় হচ্ছে 12টা 11। তো 12টা 11, আমি বেরিয়েছিলাম 9টা 10-এ কলাইকুণ্ডা থেকে। তো 12টা, কনকদুর্গা মন্দির যেতে হলে একটু ভেতর দিকে যেতে হবে, মানে মেন রোড থেকে একটু ভেতরে আসতে হবে। মেন রোডে গেট পড়ে, গেটে এসে একটু ভেতরে এলে আরেকটা গেট পড়বে, এই সেই গেট লেখা আছে কনকদুর্গা মন্দির চিল্কিগড়। আর আমার ডেস্টিনেশনের মানে শেষ চলে এলাম, আমার ডেস্টিনেশন এটাই হচ্ছে যে কনকদুর্গা মন্দির। এখানে টিকিটের ব্যাপার আছে, হয়তো টিকিট করবো, টিকিট করতে হবে না, সাইকেল করতে হবে না, তো সাইকেলে টিকিট করতে হবে না বলছে দাদা। যাই হোক ভালোই হলো। তো সাইকেলটা এখানে রেখে দেবো পার্কিংয়ে, সাইকেলটা পার্কিংয়ে রাখবো, কিন্তু আমার লক ফক তো নেই, দেখা যাক যতদূর যা হয়। আর ব্যাপারটা হচ্ছে এটাই, যেহেতু আমি ঘুরতে এসছি, ট্রাভেলিংয়ে এসছি, মন্দির দেখতে এসছি ঠিকই, কিন্তু মন্দিরে পুজো টুজো দিতে আসিনি, তার জন্য এটাই হচ্ছে ব্যাপার যে আমি প্রথমে খাওয়া দাওয়া করবো, তারপর। তো যেই বলা সেই কাজ, ভাত খেতে চলে এসছি হোটেলে, চলে এসছি না, এখানেই হোটেল আছে, তো ভাতটা এখানে খাবো। তো ভাত খেয়ে দিয়ে যাব মন্দিরের দিকে, কারণ মন্দিরে আরও যেতে হবে পায়ে হেঁটে একটু, তাই আগে খেয়ে না খেলে ঠিক ইয়ে করা হবে না। তো খেতে বসে গেছি, মাসি ভাত দিয়ে দিল,
তো ভাত দিয়েছে, এটা আলু ভাজা আছে, লঙ্কা নেবু তো আছেই, আর এর ডালও পড়ে গেল। এটা কি? আলু পোস্ত। আচ্ছা দেবা, এটা হচ্ছে আলু পোস্ত, বাঙালির ফেভারিট জিনিস আলু পোস্ত। দিক আগে, তারপর শুরু করবো। যা খিদে পেয়েছে মাছ দেওয়ার আগেই শুরু করে দিচ্ছি। তো মোটামুটি ঠিকই আলু পোস্ত। এটা কি এবার? এটা একটা ঘন্ট, এটা কি দিয়ে সবজি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, মানে পুরো একদম ঘরোয়া খাবার যাকে বলে। মাছ ভাজা, মানে কোনো কারি করতে পারিনি। আচ্ছা, করতে পারেনি? তাহলে কি ডিমের হবে না কিছু, কারি কোনোটাই হয়নি? না। আচ্ছা, ভাজা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, মাছ ভাজা বলছে। আর এই যে মাছের ভাজা, মাছের এখনো কারি হয়নি, মানে জলদি চলে এসেছি তো তাই কারি হয়নি, ভাজা দিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মানে ভাত খেলাম হোটেলে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবারে সাইকেল ওইখানে পার্কিং করে রেখে দিয়েছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া, কনক দুর্গা মন্দিরের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা বড়ই আছে, কিন্তু সাইকেল ফাইকেলে কোনো পার্কিং লাগে না। এখানে বাসের পার্কিং লাগে 100 টাকা, কার পার্কিং 50 টাকা, টু হুইলার 20 টাকা, সাইকেলে কোনো পার্কিং নেই। অটো টোটো পার্কিং 30 টাকা। বন্ধুরা, এইসব দৃশ্য দেখার জন্য মানে কি বলবো, ট্রাভেলিং করে মানুষেরা অত কষ্ট করে। আমি যেরকম এলাম পুরোটা সাইকেলে এলাম, মাথার উপরে প্রচন্ড রোদ নিয়ে এলাম দেখতে, শুধু এইসব জিনিস দেখলে মন মুগ্ধ হয়, তার জন্যই আসা এবং বারে বারে আসা। আর যেমন বলছিলাম, এখানে প্রতিটা গাছের মধ্যে নেম বোর্ড লাগানো আছে এবং তার বিবরণ দেওয়া আছে। এইটা এখানে গাছটাতে লেখা আছে রক্তপিতা। তো এইসব বানরের সঙ্গে সেলফি নিচ্ছি, ওই যে বানর আর পিছনে সেলফি। সাবধানে রাখতে হবে, না ক্যামেরা নিয়ে চলে যাবে, ব্যাস গল্প শেষ। নমস্কার বন্ধুরা, নমস্কার। আমি এখন ঝাড়গ্রাম জেলার জামবনি থানার অন্তর্গত বিখ্যাত মন্দির কনক দুর্গা মন্দির, সেই মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। আর এই মন্দিরের কিছু তথ্য আমি তোমাদেরকে সবাইকে জানাবো। আর এই তথ্য জানার জন্য পার্ট 2 ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম, কারণ একসঙ্গে এটা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য পার্ট 2টা দেখার জন্য অনুরোধ করলাম।